Good morning, students. Welcome to Mejia High School YouTube channel in this critical situation of COVID-19. ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা আমি তোমাদের এই প্রথম ক্লাস করতে চলেছি কোভিড-19 এর সময়। তো দেখো, আমি তোমাদের আজকে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 Shall I compare thee to a summer's day এই সনেটটা আমি সম্পর্কে কিছু বলতে চলেছি। তোমরা সবাই টেক্সট বইগুলো সামনে বের করে রাখো, সবাই দেখো। কবিতাটা একদিনে হয়তো এইরকম ভাবে পড়িয়ে দেওয়া সম্ভব হবে না, আমি পার্ট বাই পার্ট পড়াবো, তোমরা পরপর সেগুলো দেখে নেবে। সো Shall I compare thee to a summer's day? This sonnet is written by William Shakespeare. William Shakespeare is one of the greatest British writers in the 16th century. He belongs to the Elizabethan age. He is known as an Elizabethan poet because he belongs to the Elizabethan age, when Queen Elizabeth reigned over the Kingdom of England. So he is known as an Elizabethan poet, 16th century. He was born on 23rd April 1564 at Stratford-on-Avon in the countryside of Warwickshire. Warwickshire Stratford-on-Avon 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং he is actually a versatile man. He is not only a poet, a sonneteer, but a great dramatist and great poet. উইলিয়াম শেক্সপিয়ার তার ব্যক্তিগত যে জীবন, সেই ব্যক্তিগত জীবন খুব একটা প্রসপারাস ছিল না, খুব একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল না। তাই যখন তিনি দেখেন যে তার যে ফ্যামিলিয়ার প্রেসার, পারিবারিক চাপ বা ইকোনমিক্যাল ক্রাইসিস, এই সমস্ত সমস্যাগুলো তাকে সম্মুখীন হতে হচ্ছে, তাই তার জীবনের যে উন্নতি সেটা কখনো সম্ভব নয় তার নেটিভ প্লেসে থেকে, তার জন্মভূমিতে থেকে। তাই তিনি মাত্র 23 বছর বয়সে তিনি তার নেটিভ প্লেস ছেড়ে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে তিনি একটি নাট্য কোম্পানিতে নাম লেখান। সেখানে নাট্য কোম্পানিতে নাম লেখানোর পর তিনি সেখানে প্রথমে নাটক অভিনয় করতে থাকেন এবং তারপর আস্তে আস্তে তিনি নাটক লিখতে শুরু করেন। একজন নাট্যকার ছাড়াও, একজন ড্রামাটিস্ট ছাড়াও, হি ইজ এ সনেটিয়ার অ্যান্ড এ পোয়েট। তিনি দুটো লং ন্যারেটিভ পোয়েম লিখেছেন, মোট 37টা নাটক লিখেছেন, যদিও এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে, কেউ বলে 37 বা 38 বা 39, এবং 154টা তিনি সনেট লিখেছেন। তার এই যে কর্মজীবন, তারপর তিনি 1616 খ্রিস্টাব্দে তিনি আবার স্ট্যাটফোর্ডে ফিরে আসেন এবং সেখানে এসে ওই একই ডেটে, অর্থাৎ যে ডেটে তিনি জন্মগ্রহণ করেছিলেন 23 এপ্রিল, সেই 1616 খ্রিস্টাব্দের 23 এপ্রিলই তিনি মারা যান। তো তিনি যে 154টা সনেট লিখেছিলেন, আমরা যখন কবিতাটা পড়ব তোমরা পাশে যদি পারো একটা খাতা নামিয়ে রাখবে এবং আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো অন্তত তোমরা নোট ডাউন করবে, যাতে করে পয়েন্টগুলো পরবর্তীকালে তোমরা নিজেরা পড়তে পারো যে আমি সেই পয়েন্ট সম্পর্কে কি বলেছি। এখন এই যে কবিতাটা, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যে সনেটগুলো 154টা তিনি সনেট লিখেছিলেন, এই 154টা সনেটের মধ্যে তিনি প্রত্যেকটা সনেটকে কাউকে না কাউকে তিনি অ্যাড্রেস করে লিখেছেন, তিনি ডেডিকেট করেছেন। সো পয়েন্ট দেবে ডেডিকেশন, অর্থাৎ কাকে ডেডিকেট করে সনেটটা লেখা হয়েছে বা কাকে অ্যাড্রেস করে সনেটটা লেখা হয়েছে। এখন এই ক্ষেত্রে আমি বলি যে তিনি যে 154টা সনেট লিখেছিলেন, সেই 154টা সনেটকে তিনি মোট 3টে পার্টে ভাগ করেছেন। From 1 to 126
1 থেকে 126 পর্যন্ত যে সনেট, দিজ সনেটস আর অ্যাড্রেস টু মিস্টার WH। 127 to 152 127 থেকে 152 আর অ্যাড্রেস টু এ ডার্ক লেডি, অ্যান্ড 153 and 154 এই দুটো সনেট আর অ্যাড্রেস টু কিউপিড, দ্য রোমান গড অফ লাভ। কিউপিডকে রোমান গড অফ লাভ তাকে উদ্দেশ্য করে, তাকে অ্যাড্রেস করে লেখা হয়েছিল। এখন এই যে আমি বললাম যে 1 থেকে 126 WH, মিস্টার WH কে অ্যাড্রেস করে লেখা হয়েছিল, বা তার পরের গুলো ডার্ক লেডিকে অ্যাড্রেস করে লেখা হয়েছিল। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হু ইজ মিস্টার WH? হু ইজ এ ডার্ক লেডি? The identity of Mr. WH or the dark lady is still in fake. এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয় যে কে এই মিস্টার WH বা কে এই ডার্ক লেডি। যদিও মিস্টার WH সম্পর্কে বেশ কিছু নাম উঠে এসছে। কেউ কেউ মনে করেন যে এই মিস্টার WH হচ্ছেন আর্ল অফ সাউদারটন, কেউ কেউ মনে করেন আর্ল অফ পেমব্রোক। তো এরকম ভাবে উইলিয়াম হারবার্ট বা আরো অনেক নাম কিন্তু উঠে এসছে যে এই মিস্টার WH কে। এই অনেক মত পার্থক্য আছে। তো আমরা এই যে সনেটটা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট নাম্বার 18, এটাকে আমরা ধরে নেব যে যে আর্ল অফ সাউদাম্পটন তাকে অ্যাড্রেস করে লেখা হয়েছিল। যদিও এই নিয়ে অনেক মত পার্থক্য কিন্তু আছে, বা সব থেকে ভালো দ্য পোয়েম ইজ অ্যাড্রেস টু মিস্টার WH, কোনো নামে না যাওয়াই ভালো, মিস্টার WH। তাহলে প্রথম পয়েন্ট আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে খুব সংক্ষেপে 2-4 কথা বললাম। তারপর বললাম ডেডিকেশন অর্থাৎ বা অ্যাড্রেস, কাকে কবিতাটা অ্যাড্রেস করে লেখা হয়েছিল। নাও দ্য নেক্সট পয়েন্ট, টাইপ অফ দ্য পোয়েম। দ্য পোয়েম, অ্যাজ ইউ সি, দ্য পোয়েম ইজ এ সনেট। সনেট নাম্বার 18। তিনি যে 154টা সনেট লিখেছিলেন তার মধ্যে এটা হচ্ছে সনেট নাম্বার 18। নাও what is the structure of the sonnet? What kind of sonnet is this? There are two kinds of sonnets. One is Petrarchan sonnet and the other is Shakespearean sonnet. Petrarchan sonnet is divided into two parts. The first 8 lines are called octave বা octet, and the last 6 lines are called sestet. This is the structure of Petrarchan sonnet. But Shakespearean sonnet is quite different from that. Shakespearean sonnet is divided into 4 parts, 3 quatrains and a concluding couplet. Shakespearean sonnet is divided into 3 quatrains and a concluding couplet. অর্থাৎ প্রথম যে 4 লাইন করে 3টে স্ট্যাঞ্জা, 3-4 12 লাইন, এবং শেষের যে দুটো লাইন, সেই দুটো লাইন হচ্ছে কনক্লুডিং কাপলেট। কাপলেট, কাপল মানে জোড়া, অর্থাৎ শেষের যে দুটো লাইন, সেই দুটো লাইনকে বলা হয় কনক্লুডিং কাপলেট। তো এই যে সনেট, সনেট কি না, সনেট ইজ এ শর্ট লিরিক্যাল পোয়েম, শর্ট লিরিক্যাল পোয়েম ফোকাসিং অন এ সিঙ্গেল থিম অ্যান্ড হুইচ কনসিস্টস অফ 14 লাইনস। একটা শর্ট লিরিক্যাল পোয়েম একটি মাত্র বিষয়বস্তুর উপরে আলোকপাত করবে, সিঙ্গেল ফোকাস, এবং কবিতাটার মধ্যে বা সনেটটার মধ্যে 14টি লাইন থাকবে। অতএব আমরা শেক্সপিয়ার সনেটের যে ভাগটা দেখতে পাচ্ছি 3-4-12, 4 লাইন 4 লাইন 4 লাইন 3টে স্ট্যাঞ্জা, এবং শেষের যে দুটো লাইন সেটাকে বলা হচ্ছে কনক্লুডিং কাপলেট। 3-4-12 লাইন আর 2 লাইন, টোটাল 14 লাইন। তাহলে এটি হচ্ছে এই শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচার। এরপর পরের যে পয়েন্ট আমরা যাব, তাহলে আমরা টাইপ অফ দ্য পোয়েম বা স্ট্রাকচার অফ দ্য পোয়েম এগুলো আমরা সবই দেখলাম। এর পরের পয়েন্ট আমরা যাব, সেটা হচ্ছে রাইম স্কিম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটা কোন ছন্দে লেখা হয়েছে। কবিতাটা যে ছন্দে লেখা হয়েছে, পেট্রারকান সনেটের থেকে এর ছন্দটা কিছুটা আলাদা। পেট্রারকান সনেট যেটা লেখা হয় এ বিবি এ সিডি 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 এই ছন্দে লেখা হয়, কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট এই কবিতাটা কোন ছন্দে লেখা হয়েছে, এ বি সিডি সিডি ইএফ জি জি
ABAB, CD EF GG। অর্থাৎ তোমরা টেক্সট বইটা খুলে দেখতে পাবে, দেখো ABAB অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন শেষে দেখো মিল পাবে। প্রথম লাইনের শেষে দেখো ডে, তৃতীয় লাইনের শেষে দেখো মে, আর দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন মিল পাবে, দেখো টেম্পারেট ডেট। তাহলে আমরা এই ছন্দে আমরা দেখব যে কবিতাটাকে কিন্তু লেখা হয়েছে ABAB CD EF GG, অর্থাৎ শেষের দুটো লাইন কিন্তু দেখবে তোমরা মিল পাবে। শেষের দুটো লাইন দেখো আছে ইউ আইজ ক্যান সি আছে, এবং একদম শেষের লাইন আছে দেখো দি। অতএব এই ছন্দে কিন্তু কবিতাটা লেখা হয়েছে। নাও কাম টু দ্য টাইটেল। Shall I compare thee to a summer's day? Shall I? The title of the poem, the title of the sonnet is an interrogative sentence. Why? আমি একটু পরে যাচ্ছি যখন কবিতাটা বলবো। Shall I compare thee? I. Who is I? I is the poet. The poet himself. Compare মানে তুলনা করা। তাহলে আমি কি তুলনা করব দি তোমাকে? এই যে ওয়ার্ডটা দি ওয়ার্ডটা তোমাদের কাছে হয়তো অজানা হতে পারে। দি ওয়ার্ডটা is used in archaic, this is an archaic use, poetic use, অর্থাৎ কবিতায় কিন্তু এই ধরনের আর্কেইক ইউজ করা হয়, কবিতায় ব্যবহার করা হয়। দাই THY দাই মানে তোমার, দি THEE দি মানে তোমাকে, দাও THOU দাও মানে তুমি। তাহলে এইভাবে কিন্তু এই আর্কেইক ইউজগুলো করা হয় বা পোয়েটিক ইউজগুলো কিন্তু করা হয়। তাহলে দি মানে কি বললাম? টু ইউ, অর্থাৎ তোমাকে। তাহলে shall I compare thee? আমি কি তুলনা করব তোমাকে? হু ইজ দি রেফার টু হিয়ার? এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? দি হচ্ছে দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড মিস্টার WH। দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড, কবির যে ফেয়ার ফ্রেন্ড, সে ফেয়ার ফ্রেন্ডকে, এই কবিতাটা তার বন্ধুকে উৎসর্গ করে লেখা হয়েছে, তার বন্ধুকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। তাই তার যে ফেয়ার ফ্রেন্ড, সে ফেয়ার ফ্রেন্ডকে বলছেন দি। তাহলে shall I compare thee? আমি কি তোমাকে তুলনা করব? এখানে তোমাকে মানে কাকে? তার ফেয়ার ফ্রেন্ডকে, তার বন্ধুকে বলছে আমি কি তোমাকে তুলনা করব টু এ সামার্স ডে, গ্রীষ্মকালের একটা দিনের সাথে। অর্থাৎ কবির মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে তিনি কি গ্রীষ্মকালের একটা দিনের সাথে তার বন্ধুকে তুলনা করবেন কি করবেন না, করা উচিত হবে কি হবে না? তার উত্তর আমরা পাবো যখন কবিতাটা পড়ব, যে তিনি কি বলছেন, যে তার তুলনা করা ঠিক হবে কি ঠিক হবে না, তিনি কি বলতে চাইছেন সেটা আমরা দেখব যখন কবিতাটা পড়ব। নাও নেক্সট পয়েন্ট, থিম অফ দ্য সনেট। The poet compares the beauty of his fair friend to that of summer season, to the beauty of summer season. কবি কি করছেন না, কবি গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তার বন্ধুর সৌন্দর্যকে তুলনা করছেন, এবং কবি বলছেন দ্য বিউটি অফ হিজ ফেয়ার ফ্রেন্ড ইজ মোর লাভলি, ইজ মোর টেম্পারেট দেন দ্য বিউটি অফ সামার সিজন। তিনি বলছেন যে দ্য বিউটি অফ সামার সিজন ইজ ট্রানজিটরি, ইজ সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডেথ। গ্রীষ্মকালে যে সৌন্দর্য সেটা ক্ষণস্থায়ী, সেটা সময়ের সাথে সাথে সেটা ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়। বাট দ্য বিউটি অফ হিজ ফেয়ার ফ্রেন্ড ইজ ইটারনাল, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য সেটা হচ্ছে চিরস্থায়ী। কিন্তু আমরা জানি যে মানুষের সৌন্দর্য কখনোই চিরস্থায়ী নয়, মানুষের মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়, সমস্ত সৌন্দর্য শেষ হয়ে যায়। কিন্তু কবি বলছেন যে তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী। কিন্তু কেন বলছেন? কবি কিভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন তার বন্ধুর সৌন্দর্যকে, তিনি কিভাবে চিরস্থায়ী করতে চাইছেন? কবি কেন বলছেন যে তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী, ইটারনাল? কেন বলছেন? তিনি কেন বলতে চাইছেন দ্য আইসি হ্যান্ড অফ ডেথ ক্যান নেভার টাচ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড? তার বন্ধুর সৌন্দর্যকে কখনো মৃত্যুর কালো হাত ছুঁতে পারবে না। তিনি কেন বলছেন? তার উত্তর আমরা কবিতাটা পড়তে গিয়ে পাবো। অতএব আমরা কবিতাটা পড়ার আগে অনেক প্রশ্নের মুখে, যে কেন, কিভাবে তিনি প্রমাণ করতে চাইছেন যে তার বন্ধুর সৌন্দর্যটা ইটারনাল, অনেক কিছু প্রশ্নের মুখে। সেই প্রশ্নগুলো আমরা উত্তর পাবো যখন কবিতাটা আমরা শুরু করব। সো ইন দ্য নেক্সট ক্লাস, পরের ক্লাসে আমরা সরাসরি কবিতায় চলে যাব।
আজ ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু বললাম, এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।